সিরিয়ার সিদনায়া কারাগার, এটি এমন একটি নাম যা শোনা মাত্রই মানবতা কেঁপে ওঠে। এখানে জাহান্নামের এক টুকরো যেন নির্মাণ করা হয়েছে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকার বিরোধীদের ওপর নানা অভিযোগ এনে গ্রেপ্তার করা হতো। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানাচ্ছেন অনেক কারাবন্দী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের মতোই এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হলো সিরিয়া, এবং বাংলাদেশে যেরকম মানুষকে নির্যাতন করার জন্য এই স্বৈরশাসক শেখ হাসিনার আয়নাঘর প্রস্তুত ছিল, তেমনি সিরিয়ায় বাশার আল আসাদের ভয়ঙ্কর আয়নাঘরের সন্ধান মিলেছে, যেখানে মুসলিম নারী, শিশু এবং মুসলিমদেরকে নিয়ে বিশেষভাবে নির্যাতন করা হতো। আসুন সেই ভয়ঙ্কর সিরিয়ার আয়নাঘর সম্পর্কে বিস্তারিত ভিডিওতে দেখব। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। সূর্যের আলো প্রবেশের জন্য নেই কোনো জানালা। সেখানে বছরের পর বছর কারাবন্দী ছিল অসংখ্য মানুষ। তাদের নাম ধরে ডাকা হতো না, ডাকা হতো স্রেফ একটা নাম্বার দিয়ে। করা হতো শারীরিক নির্যাতন। কারাবন্দীদের দিন কাটত মানসিক যন্ত্রণায়। বলছি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রিত কারাগারগুলোর কথা, যেখানে বন্দী লাখ লাখ মানুষ। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকার বিরোধীদের ওপর নানা অভিযোগ এনে গ্রেপ্তার করা হতো। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানাচ্ছেন অনেক কারাবন্দী। 8 ডিসেম্বর পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তার পতনের পর দেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। তারাই কারাগারের এই বন্দীদের মুক্তি দেন। এরকমই হালা নামের এক নারীর সাক্ষাৎকার নিয়েছে আল জাজিরা। তিনি জানিয়েছেন তার নাম ছিল 1100। তিনি আরো বলেন, তাকে 2019 সালে হামার একটি চেকপয়েন্ট থেকে সন্ত্রাসবাদের অভিযোগে আটক করা হয়। সে সময় হাজার হাজার সরকার বিরোধীদের ওপর এই অভিযোগ আরোপ করা হয়েছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী হালা সহ আল আসাদের কারাগারে অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। আল জাজিরার সাক্ষাৎকারে হালা তার সাথে বন্দী এক মেয়ের কথাও স্মরণ করে বলেন, তার সাথে থাকা ওই কিশোরী নির্যাতনের কারণে মাত্র 16 বছর বয়সেই মারা যান। পুলিশের অভিযোগ ছিল তিনি কয়েকজন বিপ্লবীদের চিকিৎসা সেবা দিয়েছিলেন। মুক্তি পেয়ে আরেক বন্দী সাফি আল ইয়াসিন আল জাজিরাকে বলেন, 2011 সালে সিরিয়ার বিপ্লবের সময় এক বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে 31 বছর সাজা হয়েছিল তার। এরই মধ্যে তিনি সেই সাজার অর্ধেক পার করে ফেলেছেন। 14 বছর ধরে তীব্র শারীরিক নির্যাতন এবং বছরের পর বছর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন বলেও জানান সাফি। সিরিয়ার এই কারাগারগুলোতে মুক্তি পাওয়া ব্যক্তিরা সকলেই জানিয়েছেন তাদের ওপর করা ভয়াবহ অভিজ্ঞতার কথা। সিরিয়ার সিদনায়া কারাগার, এটি এমন একটি নাম যা শোনা মাত্রই মানবতা কেঁপে ওঠে। এখানে জাহান্নামের এক টুকরো যেন নির্মাণ করা হয়েছে, যেখানে মানবাধিকার ও নৈতিকতা চূর্ণ বিচূর্ণ করে বন্দীদের উপর চলে অমানবিক অত্যাচার। এটি এমন এক জায়গা যেখানে নির্দোষ নারীদের সম্মানহানি করা হয়, যুবকদের জীবন কেড়ে নেওয়া হয় এবং শিশুদের ভবিষ্যৎ মুছে ফেলা হয়। সিদনায়া কারাগার 2 অংশে বিভক্ত। উপরের অংশটি পরিচিত হোয়াইট প্রিজন নামে, যেখানে সাধারণ বন্দীদের রাখা হয়, কিন্তু সম্প্রতি উদ্ধারকারী দল আবিষ্কার করেছে মাটির নিচে আরও একটি ভয়াবহ স্থান, যা পরিচিত রেড প্রিজন নামে। এই ভূগর্ভস্থ কারাগারটি 3 তলা গভীর এবং এতটাই জটিল যে যেখানে একবার প্রবেশ করলে দিক নির্দেশনা পাওয়া প্রায় অসম্ভব। এই রেড ওয়ার্ড বা ডেথ ওয়ার্ডের ভেতরে বন্দীদের যে পরিস্থিতিতে রাখা হয়েছে তা শুনে গা শিউরে ওঠার মতো। একজন নারী বন্দীর জবানবন্দি সিদনায়ার নৃশংসতার দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আমাকে যখন বন্দী করা হয় তখন আমার বয়স ছিল 19 বছর। আমি তখন অবিবাহিতা। আজ 13 বছর পর আমি মুক্ত। আমার বয়স এখন 32 বছর। আমি কয়েকটি সন্তানের মা, কিন্তু তাদের পিতাকে তা আমি জানি না।
এই জবানবন্দি সিদনাইয়ের ভেতরে নারীদের প্রতি হওয়া গণধর্ষণের ভয়াবহ সত্য প্রকাশ করে। বাশার আল আসাদের বাহিনী এবং তাদের সমর্থক ইরানি কমান্ডারদের হাতে নারীরা দিনের পর দিন লাঞ্ছিত হয়েছে। সিদনাইয়া কোনো কারাগার নয়, এটি একটি অত্যাচারের কারখানা। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক উদ্ধারকর্মী সংস্থা হোয়াইট হেলমেটস তাদের 5টি বিশেষ দলকে এই কারাগারে পাঠিয়েছে। উদ্ধারকর্মীরা লাল কারাগারের সিকিউরিটি ডোর ভেঙে বন্দীদের মুক্ত করার চেষ্টা করছেন। অনেক জায়গায় দেখা গেছে বন্দীদের খাবার, পানি, এমনকি অক্সিজেনের অভাব রয়েছে। যদি দ্রুত উদ্ধার সম্ভব না হয় তাহলে হাজারো প্রাণ অক্সিজেনের অভাবে হারিয়ে যাবে। বিশ্ববাসী সিদনাইয়ের বাস্তবতা সম্পর্কে জানুক, এটা এখন সময়ের দাবি। এই অমানবিক অত্যাচার থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ আবশ্যক। মানবাধিকার লঙ্ঘনের এই ভয়াবহ দলিল যেন ইতিহাসের পৃষ্ঠায় শুধু লেখা না হয়ে থাকে, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে যেন এটা মানুষ স্মরণ রাখতে পারে। সিদনাই একদিন ইতিহাস হবে, কিন্তু আজকের বাস্তবতা আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এই অপরাধ থামানোর জন্য আমরা কি করছি, এই প্রশ্নের জবাব ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরই দিতে হবে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সিরিয়া এখন স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষিত হলেও এখন ইসরায়েল তার প্রতি ব্যাপকভাবে চোখ রাঙাচ্ছে। যেমনটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত বারবার বাংলাদেশ দখলদারিতার চিন্তা করছে, ঠিক ইসরায়েল অটোমেটিক্যালি তাদের সেনা পর্যন্ত প্রস্তুত করেছে এবং পাঠানো শুরু করে দিয়েছে সিরিয়া দখলের জন্য। আসুন সর্বশেষ এ বিষয়ে আপডেট জানবো এই রিপোর্টে। স্বৈরাচারী শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটেছে, দেশ ছেড়ে পালিয়েছে, গুঞ্জন উঠেছে তিনি মারা গিয়েছেন। আবার এটা এখনো ক্লারিফাই হয়নি। একটা অস্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে সিরিয়ার মধ্যে ঘটছে। বিদ্রোহীরা সকল কিছুর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। ঠিক এরই মধ্যে এই যে একটা এলোমেলো অবস্থা, সীমান্তে উৎপেতে থাকা ইসরায়েলি সেনারা গেল 50 বছরের মধ্যে এই প্রথমবার আরও এক ঘটনার জন্ম দিচ্ছে। আমরা জানি না সিরিয়াকে বিদ্রোহীরা কতটুকু নিজস্ব কন্ট্রোলে রাখতে সক্ষম হবেন, নাকি সিরিয়ার পরিণতি। আমি বারবার বলছিলাম যে এই সিরিয়াতে ইসলি একটা খেলা কিন্তু খেলছে। দর্শক, বিদ্রোহী আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করবে বলার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীর নিহন নির্দেশে ইসরায়েলি ট্যাঙ্কগুলো সিরিয়ার যে সীমান্ত বেড়া ছিল সেই বেড়াকে অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডের দিকে ঢুকছে। 1974 সালের পর এই প্রথমবারের মতন ইসরায়েলি ট্যাঙ্কগুলো সিরিয়ার সীমান্ত বেড়াকে অতিক্রম করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী তিনি বলছিলেন, ইসরায়েলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমন পর্বতে সিরিয়ার সাথে 1974 সালের যে যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। 1967 সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নিয়েছিল তৎকালীন সময় ইসরায়েল, এবং 1981 সালে এটা তারা দখল করে নিজের সাথে সংযুক্ত করে নেয়। তো বাশার আল আসাদের পতনের পর এই প্রথমবারের মতন আবারও, কারণ বাশার আল আসাদ তার বাবা এবং সে প্রায় 50 বছর কিন্তু সিরিয়াকে শাসন করেছে, সেখানে ফেসিজম কায়েম হয়েছে, মানুষের মধ্যে নানান ধরনের প্রতিবাদ বিদ্রোহ দেখা দিয়েছে। প্রায় 13 বছরের সশস্ত্র সংগ্রাম, গৃহযুদ্ধ সকল কিছুকে অতিক্রম করে সিরিয়া এই মুহূর্তে মুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে ইসরায়েল এখন কি ভূমিকা যাচ্ছে। আবার কোনো কোনো গণমাধ্যম বলছে যে সিরিয়ার যেই কি বলে যে অস্ত্রাগারগুলো আছে সেখানে এগুলো যেন বিদ্রোহীদের হাতে, মানে এই মুহূর্তে যারা প্রটেস্টর ছিল অথবা এখন যারা ধরেন ক্ষমতায় বসতে যাচ্ছে তাদের হাতে যেন আপনার এই সিরিয়ার যেই অস্ত্রাগারগুলো আছে এগুলোর দখল না যায়, সেই জন্য সেই অস্ত্রাগারগুলোতেও হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলছে আরেক কথা, যে পুতিনের কারণেই আসলে বাশার আল আসাদের পতন হয়েছে। তো পুতিনের কারণে যদি হয়ে থাকে, আমি পুতিনকে ধন্যবাদ দিই এই কারণে যে বাশার আল আসাদ যেই লেভেলে ফেসিস্ট হয়েছিল তার নিরাপত্তা বা তার দেশকে রক্ষার জন্য, বা তাকে না দেশ না তাকে রক্ষার জন্য রাশিয়া যদি কোনো রকম ভূমিকা রেখে থাকে, সেখান থেকে সরে আসার সিদ্ধান্তটা পুতিন যথেষ্ট একটা যৌক্তিক এবং কি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিয়েছিলেন। সিরিয়ার ইস্যুতে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা কোনো কনসেন্ট্রেশন করবে না, কিন্তু কোথাও না কোথাও এই ইসরায়েল এখন সেখানে যেভাবে ঢুকছে, আসলে এখানে কি ঘটতে যাচ্ছে।
আর এই ঘটনার পরপর বাংলাদেশে গেল কয়েকদিন আগে যে দৃশ্য আমরা দেখেছি, বাশার আল আসাদের প্রেসিডেন্সিয়াল বাসভবন, ইভেন সেখানকার কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন জায়গায় লুটপাট চলছে। কারণ মানুষ দীর্ঘদিন যাবৎ খেতে পায় নাই, কর্মসংস্থান ছিল না, অনাহারে ছিল। আর বাশার আল আসাদ নিজের রাজত্ব কায়েম করার জন্য যে বিলাসী জীবনযাপন করছিল সেগুলো মানুষ সব লুটে পুটে নিয়ে যাচ্ছে। জনগণ লুটানে আমার সমস্যা নাই, তবে আমি মনে করি যারা বিদ্রোহীরা এই মুহূর্তে যারা ক্ষমতায় বসতে যাচ্ছেন, আপনাদের এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে। সিরিয়াকে ইসরায়েল দখল করবে, এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি, যদি না শক্ত হাতে নিজেদেরকে অতি দ্রুত গুছিয়ে নিজেদের সামরিক বাহিনীর পরিমাণ বাড়াতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, সীমান্তে নিজেদের উপস্থিতি জানান দিতে হবে, নয়তো ইসরায়েল কিন্তু এই ফাঁক দিয়া কাম সেরা দিবে। আমরা আশা করি খুব শীঘ্রই সিরিয়া নিজেদেরকে গুছিয়ে নিবে, আর ইসরায়েলের এই ইস্যুতে আন্তর্জাতিক মহল যারা, তারা নিশ্চয়ই কথা বলবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।